যদি একটা ন্যাংরা বেটা থাকে তাও তাই বেতন পাবে। 150 বছর এই বাঁশতলার হারুয়া বেতন পাচ্ছে। আসসালামু আলাইকুম। 150 বছর বাঁশতলার হারুয়া বেতন পায়, কিন্তু দেশের ভিতরে এত অসহায় দরিদ্র লোক আছে, এত বেকার লোক আছে, তাদের দেখার আর কেউ নাই। তো তাদের কথা বিবেচনা করে আমাদের এই যুক্তিবাদী রুহুল আমিন কিছুটা বক্তব্য দিয়েছেন। 32 বছর চাকরির পর গ্র্যাচুইটি পেনশন পাওয়ার পর যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি ওর বউ পাবি বেতন। বউয়ের যদি একটা ন্যাংরা বেটা থাকে তাও তাই বেতন পাবি। 150 বছর এই বাঁশতলার হারুয়া বেতন পাচ্ছে। তিনি বুঝিয়েছেন একটা সরকারি চাকরিজীবী যখন চাকরি করার পরে মারাও যায়, তারপরও তার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে বেতন পাইতেই থাকে। বেতন বাড়ে আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর দান আসেন না। উনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। একজন মসজিদের ইমাম যখন বয়স্ক হয়ে যাবে, তার তো আর চলাফেরা করার কোনো কায়দা থাকবে না। তিনি মসজিদেও তার প্রয়োজন শেষ হয়ে যাবে। বৃদ্ধ বয়সে তাকে আর যত্ন নেওয়ার মতো কেউ থাকবে না, তার সেবা করার মতো একটা লোকও পাওয়া যাবে না। উনি এটাও বোঝাতে চেয়েছেন, মসজিদের ইমাম খেয়ে না খেয়ে দিন যাপন করে, তার কষ্টের কথা কেউ বিবেচনা করে? এতিমখানার হুজুরেরা কি খায়, কত টাকা বেতন পায়, কিভাবে জীবন চালায়, তাদের জীবন কিভাবে চলে, এটা তো কেউ বিবেচনা করে না। সবাই শুধু বেতন বাড়ান, মহার্ঘ ভাতা বাড়ান, মহার্ঘ ভাতা পাওয়ার আশায় থাকে। তারা বেতন পাচ্ছে এখন সিনিয়র শিক্ষক 45,000 টাকা, প্রাইমারি মাস্টার। আমি বলি যে সরকার যদি এই সময় প্রাইমারি যদি মাস্টার আরো নিয়োগ দিত। আমি এই হুজুরের সাথে সম্পূর্ণ একমত। একজনের বেতন দিয়ে অন্তত 3 জন লোককে চাকরি দেওয়া সম্ভব। তারা অল্প অল্প করে ডিউটি করবে, কাজের প্রেশারও কমে যাবে, ভালোভাবে কাজটা সম্পূর্ণ হবে। কোনো মানুষ আছে দুবেলা ঠিক মতো খাইতে পায় না, মাসে 5,000 টাকাও আয় নাই, দিনে 100 টাকাও আয় নাই, এমন লোকও আছে। অনেক বেকার আছে। তারা কিভাবে এই মূল্যস্ফীতির মধ্যে চলাফেরা করে, এটা তো একটু বিবেচনায় রাখতে হবে, তাই না? এক মাস্টারও 45,000 না দিয়ে 3 জন মাস্টার নিয়োগ দেবো। 10 দিন করে চাকরি করবি, 15,000 দেবো। 15,000 টাকা একটা গরিব মানুষ পাইলে ওর দিন যাবে না? তাহলে 3 মাস্টারের টাকা একজনের দিচ্ছে, ওর অত্যাচারে দেশত থাকা যাচ্ছে। এত টাকা দেওয়ার মন পাচ্ছে না, তাও করছে আরো বেতন বাড়াও। হরতালটাকে মিছিল করে, মানববন্ধন করে, দাও বেতন দাও। চাকরিজীবীরা মূলত প্রতি বছর মহার্ঘ ভাতা পেতে থাকে, আর প্রতি বছর মহার্ঘ ভাতা পাওয়ার ফলে প্রতি বছর বেতন ওনাদের বাড়তেই থাকে। কিন্তু গরিব, অসহায়, দরিদ্র লোক, বেকার লোক, এদের কপালে কি? এদের ক্ষেত্রে কি মূল্যস্ফীতি কাজ করে না? দিনের পর দিন গরিব অসহায় লোক কিভাবে চলছে, এটা তো বিবেচনায় রাখতে হবে। যারা মহার্ঘ ভাতার দাবি করে তাদেরই প্রতিবেশী এই গরিব, অসহায়, দরিদ্র। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা গ্র্যাচুইটি পেনশন পাচ্ছে। ওদের বয়স বাড়ে, বেতন বাড়ে। আমাদেরকে আশ্বস্ত করেন যে প্রধান উপদেষ্টার ওইখানে আমাদেরকে নিয়ে যে কথা বলার সুযোগ করে দেবেন আমাদের প্রতিনিধির। তখন আমরা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্বে একটা বিশ্ব মন্দা দেখা দেয়। এই মন্দা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 1947 সালে একটা মহার্ঘ ভাতার ব্যবস্থার প্রচলন হয়। সেই থেকেই আমাদের দেশেও আজ পর্যন্ত কম বেশি মহার্ঘ ভাতা পেয়ে আসছে এই চাকরিজীবীরা। তিনি আমাদের আশ্বস্ত করেন যে আমাদের পে স্কেল সহ মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু অতি দুঃখের বিষয় আমাদের কোনো দাবি কোনো কিছু। মহার্ঘ ভাতা কি, এটা সংক্ষেপে বোঝাতে গেলে আমাদের দেশে অনেক চাকরিজীবী আছে, তো প্রতি বছরে দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকে। তো দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে চাকরিজীবীরা যে বেতন পায় সেটাতে তাদের খরচ করে সামলায় উঠতে পারে না, যার জন্য প্রতি বছরে একটা ভাতা প্রদান করা হয়। এটাই হচ্ছে মহার্ঘ ভাতা। আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, পরবর্তী সময় আমরা কলম বিরতি সহ কর্মবিরতিতে যাব। সরকার 14 লক্ষ কর্মচারী আমাদের অনাহারে দিনকাল যাচ্ছে। 14 লক্ষ কর্মচারী, এরা নাকি না খেয়ে আছে। এরা তো কিছু না কিছু বেতন পায়, তাই না?
তো এই 14 লক্ষ কর্মচারী না খেয়ে আছে এই মহার্ঘ ভাতা পায় না বলে। তো দেশে এরকম 14 লক্ষ অনেক আরো 14 লক্ষ এরকম ফকির মিসকিন আছে। 14 লক্ষ শুধু ফকির মিসকিন নাই, ফকির মিসকিনের মতো আরো 14 লক্ষ আছে, অথবা কিছু 14 লক্ষ আছে যারা মানুষের কাছে চাইতেও পারে না, বলতেও পারে না, কইতেও পারে না। তো আপনারা বেতন কিছু হলে তো পান, খেয়ে পরে বাইসে আছেন, তাই না? তো এই সামান্য মহার্ঘ ভাতার জন্য এই যে দেখেন পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, 200 টাকা টিফিন ভাতা, জীবনটা তেজপাতা। তুই কি জানিস এই 200 টাকা অনেক মানুষই এখন আয় করতে পারে না। বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার আছে, তারা দিন 200 টাকা আয় করতে পারে না। এরকম হাজার হাজার লোক আছে 200 টাকা দৈনিক আয় করতে পারে না। আর 200 টাকা তো নাস্তার জন্য কম হয়ে দাঁড়াইছে না? আপনি জুলাই অভ্যুত্থানে যে গভর্নমেন্ট এসেছে সেই গভর্নমেন্ট মানুষের জন্য এসেছে, মানুষের কথা বলে, সাম্যের কথা বলে। যদি আমি অনাহারে থাকি, এই ব্যক্তি এই মুহূর্তে যে সাম্যবাদের কথা বললেন, উনি যদি সাম্যবাদকে সাপোর্ট করে থাকেন তাহলে আজকের এই আন্দোলনে একটা ব্যক্তিও এই মহার্ঘ ভাতা পাবে না। কেননা জানেন, সাম্যবাদ কথাটার মানে পরে আসতেছি আমি। এই যে দেশে সেনাবাহিনী আছে, তারা তো দেশকে সেবা করার জন্য চাকরি করে, তাই না? তো প্রত্যেক সরকারি চাকরিজীবী দেশের সেবা করার জন্যই চাকরি করে, এটা তাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যত চাকরিজীবী আছে সরকারি চাকরিজীবী, তারা দেশের সেবা করার জন্যই চাকরি করতেছে। এখন দেশের ভিতরে হতদরিদ্র লোক রাখে, দেশের ভিতরে দরিদ্র অনাহারে থাকে, তাদেরকে রাখে আপনি কেন রাজার হালে ঘুমাতে চান? যদি সাম্যবাদকে যদি সাপোর্ট করে থাকেন তাহলে দেশের হতদরিদ্রকে আগে আপনাদের পর্যায়ে নিয়ে আসেন। যত দরিদ্র সমাজের লোক আছে তাদেরকে আপনার পর্যায়ে, আপনার সারিতে স্টেবল করার পরে তারপরে আপনি বেতন দাবি করতে পারেন, তারপর আপনার বেতন বাড়ানো দরকার হতে পারে। আমরা সরকারি কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেলের এবং অন্তর্বর্তী সময়ের জন্য মহার্ঘ ভাতার দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের। আপনি আমাদের দাবি না মেনে নেন, আমরা আগামী দিনে কর্মবিরতি করব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকল স্তরের যত অফিস আছে সকল সরকারি সেবা বন্ধ থাকবে। সরকারি সেবা বন্ধ মানে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম তাহলে কি করতাম জানেন? আমি ওনাদের সব দাবি দাওয়া মেনে নিতাম, নেবার পরে নতুন করে আবার আমি নিয়োগ দিতাম। এমনভাবে নিয়োগ দিতাম যে যেখানে বেতন পায়, যা বেতন পায় তার অর্ধেক বেতন দিয়ে, অর্ধেক দাম দিয়ে আমি নতুন করে নিয়োগ দিতাম। মানুষ অবশ্যই সরকারি চাকরি নেওয়ার জন্য লাইন ধরে থাকত। সেখানে মূল্য কম হোক আর বেশি হোক, সরকারি চাকরির জন্য মানুষ উপচি পড়ে দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকত। তো এইভাবে অর্ধেক দামে কিছু কর্মচারী আমি ব্যাকআপ নেবার পরে তারপরে যারা আন্দোলন করছে তাদের আমি একটা একটা করে ছাঁটাই করতাম, তাদের আমি একটা একটা করে জয় বাংলা করতাম। বিদায়, আসসালামু আলাইকুম। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। সেখান থেকে রমরা যে এডিসি মহোদয় আমাদের সাথে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা সাক্ষাৎ করে দেন। সেখানে আমরা আমাদের দাবিগুলো পেশ করি। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।